সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার। আজকের বিশেষ বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি হোসাইন শাহাদাত। 54 বছরে বারবার হোঁচট খেয়েছে দেশের অর্থনীতি, তারপরও ঘুরে দাঁড়িয়েছে আবারও, যার পেছনে বড় শক্তি এদেশের মানুষের অদম্য কর্মশক্তি। উত্থান পতনের পথ পাড়ি দিয়ে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির মাত্র 1 বছর দূরত্বে দাঁড়িয়ে বাংলাদেশ, তারপরও বারবার সামনে এসেছে কতটা হয়েছে অর্থনীতির বিজয়। যেখানে আয় বৈষম্যের গোলকধাঁধায় দেশের মোট সম্পদের প্রায় 1/4 বন্দী দেশের শীর্ষ 1% ধনীর হাতে। বিশেষজ্ঞরা বলছেন, বেকারত্ব দূর করে আয় বৈষম্য ঘোচাতে না পারলে ধরা দেবে না অর্থনীতির কাঙ্ক্ষিত বিজয়। দর্শক, 54 বছরে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ তা নিয়েই সাজিয়েছি আজকের আয়োজন। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ আছেন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারপারসন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। বাবু ভাই এবং রিয়াজ, জনাব রিয়াজ, আপনাদের সাথে আমরা আলোচনায় যাব। তার আগে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে বিজয় দিবসের নিয়ে, এই বিজয়ের 54 বছরে আমরা আসলে কোথায় আছি সেটি নিয়ে। বিনিয়োগ এবং কর্মসংস্থানের স্থবিরতা, মূল্যস্ফীতি আর আর্থিক খাতের টালমাটাল পরিস্থিতি, বিজয়ের 54 বছরে এমন সব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে দেশের অর্থনীতি। অর্থনীতিবিদরা বলছেন, স্মরণকালে এমন কঠিন পরিস্থিতিতে পড়েনি বাংলাদেশ। তাদের মতে, সংকট উত্তরণে একটি ভালো নির্বাচনের মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আনার কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। সময়টা 1971, সদ্য জন্ম নেয়া যুদ্ধবিধ্বস্ত এক রাষ্ট্র, যে রাষ্ট্রের 70% মানুষের বাস দারিদ্র্য সীমার নিচে। এটি 54 বছরের পরের বাংলাদেশ। মাথাপিছু আয়, দারিদ্রতার হার, গড় আয়ু কিংবা সাক্ষরতার হার, মানব সম্পদ উন্নয়নে 54 বছরে অনেকটা এগিয়েছে বাংলাদেশ। কৃষি আধুনিকায়ন, যোগাযোগ অবকাঠামো, আর্থসামাজিক উন্নয়ন, এ যেন এক বদলে যাওয়া বাংলাদেশ। কিন্তু উন্নয়নের গল্প শুনিয়ে গত 1.5 দশকে যে লুটপাট চলেছে দেশে, তা নড়বড়ে করে দিয়েছে অর্থনীতির ভিত। তাই স্বাধীনতার 54 বছর পরও ধুঁকছে দেশের অর্থনীতি। ব্যবসায়ীরা মনে করছেন যে অর্থনীতির এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা দুর্নীতি। স্বাধীনতার 54 বছরে অর্জন আছে, অবশ্যই অর্জন আছে, অনেক অর্জন আছে। আমরা বাংলাদেশ হয়তো বা আরো অনেক বেটার হতে পারতো যদি করাপশনের স্কেলটা একটু কম থাকতো। আমাদের আশা তো ছাড়বো না যে সামনের দিনগুলোতে আমরা যেই সরকারই আসবে ওরা করাপশনটাকে আর একটু লাঘব করবে। অর্থনীতির এমন টালমাটাল পরিস্থিতি কঠিন করে তুলেছে খেটে খাওয়া মানুষগুলোর জীবন। বিজয়ের গৌরব গাথা ছাড়িয়ে তাই সাধারণ মানুষের ভাবনায় বড় হয়ে ধরা দিয়েছে বাড়তে থাকা খরচের বোঝা। মূল্যস্ফীতি 8-এ নেমে এসছে 10 থেকে, এটা এক ধরনের স্বস্তির। শিশু শ্রমিকদের সংখ্যা বেড়ে গেল একদম বেশ উল্লেখযোগ্যভাবে। এটা তো কেন হচ্ছে? এটা তো দারিদ্র্যের চাপের কারণে। শুধু মূল্যস্ফীতিই নয়, কমতে থাকা রপ্তানি, বিনিয়োগ আর কর্মসংস্থানে খরা, সব মিলিয়ে অনেকটা স্থবিরতা চলছে অর্থনীতিতে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা ঘনীভূত করছে অর্থনীতির সংকটকেও, যার আপাত সমাধান তারা দেখছেন একটি সুষ্ঠু নির্বাচনে। রাজনৈতিক অনিশ্চয়তাটা অর্থনৈতিক বিভিন্ন প্রবৃদ্ধির সংশ্লিষ্ট বিষয়াদিকে প্রভাবিত করছে। সেহেতু রাজনীতিতে আমার এখন একটা নিশ্চয়তা ফেরাতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার করবে। আমাদের বহু প্রত্যাশা নির্বাচনের ভিতর দিয়ে এগুলি সমাধান হবে। প্রশ্ন হলো, সমাধান হবে কি? দেশের অর্থনীতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণে তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী এবং অর্থনীতি বিশ্লেষকরা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। জনাব রিয়াজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি 54 বছরে অর্থনৈতিক পার্সপেক্টিভ থেকে, যদি আপনাকে জানতে চাই। ধন্যবাদ। আমি আজকে মহান বিজয় দিবসে সবাইকে আমাদের বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, 54 বছরে তো আমরা অনেক দূর পথ পাড়ি দিয়েছি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অর্থনৈতিক দিক থেকে, উন্নয়নের দিক থেকে বাংলাদেশ 72 সালে যেখানে শুরু করেছিল, সেইখান থেকে আপনি অর্থনীতির সাইজ বলেন, মাথাপিছু ইনকাম বলেন, কর্মসংস্থান, আমাদের বেসরকারি খাত নির্ভর যে অর্থনীতি এবং সেই বেসরকারি খাতে এক্সপোর্টের রপ্তানি, পৃথিবী জুড়ে আমাদের সুনাম, রেডিমেড গার্মেন্টসে বিনিয়োগ, ইনফ্রাস্ট্রাকচার, সেই 72 সাল থেকে আমরা বহু দূরে গিয়েছি। ইভেন এই সময়টায় যদি কৃষির
বা খাদ্য নিরাপত্তা চিন্তা করেন, 7 কোটি লোকের জায়গায় 18 কোটি মানুষ কৃষি এগ্রিকালচারের যে ল্যান্ড, অ্যারেবল ল্যান্ড বলি, কৃষির কাজের জমি, সেটা আরবানাইজেশনের জন্য, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অন্যান্য বিভিন্ন কারণে কমে অর্ধেকের কাছাকাছি চলে এসছে। তারপরেও আমরা মোটামুটি সেলফ সাফিসিয়েন্ট আমাদের ক্রপ প্রোডাকশনে বা খাদ্যের যে সাফিসিয়েন্সি, সেখানে এই সময়টায় আমাদের সামাজিক উন্নয়নও ব্যাপকভাবে হয়েছে। এই 72 সাল থেকে 2000 আজকে 25 ডিসেম্বর আমরা যদি দেখি আমাদের যে গড় আয়ু সেটা বেড়ে গেছে, আমাদের লিটারেসি রেট বেড়েছে, আমাদের প্রাইমারি বা যে সাক্ষরতার রেট সেটা বেড়েছে, ইভেন মেয়েদের ক্ষমতায়ন যেটা সাউথ এশিয়াতে, এই সামাজিক ইন্ডিকেটর প্রায় প্রত্যেকটাতেই আমরা সাউথ এশিয়াতে বেশিরভাগ দেশের থেকে আমরা এগিয়ে আছি। এবং এটা সম্ভব হয়েছিল অর্থনৈতিক দিকটায় আমি মনে করি। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমাদের প্রায় 80% দারিদ্র্যের হার ছিল 72-73 সালে, সেখান থেকে 90-এর দশকের শুরুতে 50-এর কাছাকাছি নেমে আসলাম আমরা, এবং তারপর আমরা চলে আসলাম 22%-এর মতো, 21-22%। এই পৃথিবীতে এত অল্প সম্পদ নিয়ে, আমাদের তো ন্যাচারাল রিসোর্স তেমন কিছু নাই, অনেক জনবহুল দেশ, ছোট্ট মানে আয়তনের দেশ, একটা সময় 70-80 বা 90-এর দশকের শুরু পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ ব্যাপকভাবে ছিল। সেই জায়গার সেই সমস্যাগুলো যদি চিন্তা করেন, সেখান থেকে পভার্টি রিডাকশন এত দ্রুত সময়ে এত বড় যে উইদিন 40 ইয়ার্স খুব কম দেশই পেরেছে। তো সবকিছু মিলিয়ে এই সময়ে আমাদের 54 বছরে অর্থনৈতিক, সামাজিক, আমাদের কৃষি, আমাদের ন্যাচারাল রিসোর্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সব জায়গাতে আমরা খুব ভালো করেছি। তবে যে জায়গায় যেতে পারতাম সম্ভাবনা অনুযায়ী এবং যে জায়গায় আমাদের থাকা উচিত ছিল 2025-এ এসে, সেই জায়গাটায় আমরা নাই। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন সংকট দেখা গেছে অর্থনীতিতে। আমরা আমাদের যে সামষ্টিক অর্থনীতি, আমাদের যে রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনা, ফিসক্যাল ম্যানেজমেন্ট বলে, যে রেভিনিউ, ঋণ, সেটার মানে সরকারি বিনিয়োগ বা সরকারি যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেই জায়গাটা আমাদের মনে হয় 2015-16 পর্যন্ত আমাদের একটা প্রায় 40 বছর ধরে একটা শক্ত স্ট্রেংথের জায়গা ছিল, সেটা দুর্বল হয়ে গেছে 16-17-এর পরে। আমাদের ব্যাংকিং দেখেন, সেটা বাংলাদেশে অর্থনীতি এবং ব্যাংকিং সেক্টর দুটাই কিন্তু গতি লাভ করেছে 78-79 সালের পরে। ওই সময়টায় তৎকালীন সরকারের যে মার্কেট ওরিয়েন্টেড ইকোনমিতে ট্রানজিশন করার যে নীতিগত সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী পলিসি রিফর্ম, লিবারালাইজেশন, ইকোনমিক লিবারালাইজেশন, সেটার উপর ভিত্তি করে। এবং তারপর ব্যাংকিংয়ে আমরা প্রথম প্রাইভেট সেক্টর ব্যাংকিং পেলাম। প্রথম দিকে এনপিএল কিছু হাই ছিল, কিন্তু 90-এর দশকের মাঝামাঝি থেকে এটাকে অ্যাড্রেস করে আমরা 2010-11-এর মধ্যে শক্তিশালী ব্যাংকিং সেক্টরে এসেছিলাম। এনপিএল ছিল 10%-এর নিচে। সো নতুন করে 16-17-এর পর থেকে লুটপাটের কারণে, রাজনৈতিক সমর্থনে লুটপাটে, আমরা সেখানে একটা নতুন সংকটে পড়েছি। আর একটা ফাইনাল বলি, নতুন আরেকটা সংকট এই গত 8-10 বছরে এটা যুক্ত হয়েছে, কর্মসংস্থান আর বিনিয়োগের স্থবিরতা। রাইট। আমরা এই যে লুটপাটের বিষয়টাতে আমি আসতে চাই, জনাব মাহমুদ হাসান খান, আপনারা প্রাইভেট সেক্টর, এই যে আমরা রিপোর্টেও দেখছিলাম যে ব্যবসায়ী ডিসিসিআর প্রেসিডেন্ট বলছিলেন বড় সমস্যা আসলে দুর্নীতি, বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা। যে দুর্নীতি আসলে গত 15 বছরে পুরো অর্থনীতিটাকে ভঙ্গুর করেছে, সেই দুর্নীতি থেকে কি আমরা এখনো বেরোতে পারছি? গত 1.5 বছরে সংস্কারের কথা বলা হচ্ছে, অনেক ধরনের আশার আলো আমরা দেখেছিলাম, নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, কিন্তু দুর্নীতি কি কমেছে? ধন্যবাদ নিউজ 24-কে, এবং নিউজ 24-এর মাধ্যমে আমি দেশবাসীকে বিজয়ের 54 বছরের শুভেচ্ছা জানাতে চাই, এবং ওই সব শহীদদের প্রতি জানাই আমার শ্রদ্ধা, যারা দেশের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। আপনার প্রশ্ন যদি সরাসরি উত্তর বলতে চাই, তাহলে হচ্ছে না, কেন হয়নি। বিষয়টা হচ্ছে কি, দুর্নীতি সাথে সাথে আপনাকে যোগ করতে হবে হলো অপচয় এবং অদক্ষতা। দুর্নীতি তো হচ্ছেই, আবার দেখা যাচ্ছে কিছু কিছু ব্যক্তির, সেটা হলো রাজনৈতিক আমলা, এই জায়গাটা কিন্তু ব্যবসায়ী বা শিল্পপতিদের কোনো ভূমিকা নাই। দুর্নীতির ক্ষেত্রে রিসেন্টলি আপনার সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার একটা কোট করেছেন, আমার কাছে এটা
খুব ভালো লেগেছে, আবার সেম টাইম খুব অ্যালার্মিং মনে হয়েছে। উনি বলেছেন রাজনীতিবিদ, কিছু সংখ্যক আমলা এবং ব্যবসায়ীদের সমন্বয়ে দুর্নীতি হয়। দেখেন কথা মধ্যে কিন্তু ফাঁক আছে। আমলাদেরকে এক ধরনের এনডিএনডিকে দেওয়া হলো। যদি বলা হয়তো কিছু সংখ্যক রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের সমন্বয়ে দুর্নীতি হয়, তাহলে সঠিক হতো। অথবা যদি বলা হয়তো যে সবাইকেই জেনারেলাইজ করা হতো, এখানে জেনারেলাইজ করার কোনো সুযোগ নেই। জিনিসটা হচ্ছে এই তিনটা কম্পোনেন্ট মিলেই কিন্তু এই দুর্নীতি হয়। সাধারণ শ্রমিক, কৃষক যারা খেটে খায় তাদের কিন্তু এইটার মধ্যে কোনো ভূমিকা নেই। ভূমিকা যাদের কথা বললাম, শুরুটা কোত্থেকে হচ্ছে? প্রথম দায় নিতে হবে রাজনীতিবিদদের, যারা দেশ চালান। দ্বিতীয় দায় নেবেন আমলাতন্ত্র। এই দুইজন যদি ঠিক থাকে, আমি গ্যারান্টি দিতে পারি কোনো ব্যবসায়ী, শিল্পপতি, উদ্যোক্তার সম্ভব হবে না কোনো এই দুর্নীতির চক্রের মধ্যে ঘোরার। দ্বিতীয় যেটা বললাম যে আপনার অদক্ষতা এবং অপচয়। আপনি একজন রাজনীতিবিদ, সরকার চালাচ্ছেন, একজন আমলা একটা প্রজেক্ট নিচ্ছেন, উন্নয়ন কর্মসূচির কথা বলছি, সেই প্রজেক্টটার ক্ষেত্রে যদি সঠিক সময়ে যদি এটা ইমপ্লিমেন্ট না করা হয়, সেখানে যদি দুর্নীতি নাও হয়, দেশ ক্ষতিগ্রস্ত হবে, কারণ অপচয়। আবার এমনভাবে এই প্রজেক্টগুলো তৈরি করা হয় জেনে শুনেই, এখানে যেখানে লাগবে 100 টাকা ওখানে দেওয়া হয় 150 টাকা। দুর্নীতি খালি উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত না, দুর্নীতি হচ্ছে আপনার এই যে সামাজিক জীবন যেমন সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, যে বিভিন্ন ভাতা, টিসিবির কার্ড, এখানেও কিন্তু দুর্নীতি আছে। তো এখানে কারা জড়িত এটাও দেখতে হবে। তো এইটার থেকে আমরা বেরোতে পারিনি আজকে এই 54 বছরে। এই 54 বছরে যেটা রিয়াজ ভাই বললেন যে আমরা অনেক দূরে গেছি। যেমন ধরেন আপনার জিডিপি সাইজ কত ছিল? 72-73 মনে হয় 6 বিলিয়ন ছিল, এখন হলো 460 বিলিয়ন। আপনার এক্সপোর্ট যদি বলি, আমাদের কথা, এক্সপোর্ট ছিল 360 মিলিয়ন, হ্যাঁ, আর এখন হয়েছে প্রায় ক্লোজ টু 50 বিলিয়ন। সো এই জায়গাগুলো গ্রোথ হয়েছে, কিন্তু আরও ভালো হইতে পারতো, এর দ্বিগুণ হইতে পারতো যদি আমরা যদি এই জায়গাটা যদি আমরা ইফিশিয়েন্ট হইতে পারতাম, আমরা যদি দুর্নীতি চক্র থেকে বের হইতে পারতাম। এবং এটার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে, সবার আগে উদ্যোগ নিতে হবে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে। জি, অবশ্যই আমরা আবারও আলোচনায় ফিরবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী রিয়াদ সুমন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন। কারণ আমরা একটু সাধারণ মানুষের ভাবনা শুনতে চাই যে 54 বছরে আসলে অর্থনীতির মুক্তি মিলেছে কিনা। যে বিষয়টি বলতে চাই যে আজকে আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখার চেষ্টা করেছি, মানুষের মতামত নেওয়ার চেষ্টা করেছি, মানুষের কথা বলার চেষ্টা করেছি। সেখানে আসলে মানুষের মধ্যে যে কথাগুলো বা যে বিষয়গুলো উঠে এসেছে যে আসলে 54 বছরে বাংলাদেশের স্বাধীনতার 54 বছর হলেও আসলে অর্থনৈতিক মুক্তি বা সাম্য ন্যায় প্রতিষ্ঠার জন্য যে লড়াই হয়েছে 71-এ, সেটি আসলে এখনও নিশ্চিত হয়নি। অনেক অংশে এখনও মানুষ তাদের সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অর্থনৈতিক মুক্তি তাদের আসলে জীবনে আসেনি। আয়াসতে ব্যয়ের নানান সংকলন হচ্ছে, কর্মসংস্থান, দারিদ্রতা, নানান ঝুঁকির মধ্যে কিন্তু অর্থনীতি আছে। সেই কথাগুলি আসলে মানুষের মুখ থেকে উঠে এসেছে। আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রয়েছেন, তার কাছে একটু জানতে চাই এই যে আজকে স্বাধীনতা 54 বছরে সে আসলে অর্থনৈতিক যে মুক্তির জন্য আমাদের লড়াই সংগ্রাম হয়েছে, সেটি আসলে কথা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্বাধীনতার যে 54 বছর, এর আগে পাকিস্তানের দীর্ঘ 23 বছরের যেই অর্থনৈতিক বৈষম্য, নিপীড়ন, নির্যাতন, এরপরে বাংলাদেশের মানুষের যেই একটি মুক্তির যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে সামিল হয়। কিন্তু মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশ আসলে যে তাদের যে কাঙ্ক্ষিত যেই অর্থনৈতিক মুক্তি, সেটা আসলে সম্ভব হয়নি, কারণ বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা সেটা বারবার ব্যাহত হয়েছে। আমরা জানি যে 75 সালে বাকশাল গঠন করার মাধ্যমে বাংলাদেশকে একটি একদলীয় শাসনে পরিণত করা হয়েছিল। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসলেন, তিনি বাংলাদেশে কয়েকটি অর্থনৈতিক সেক্টর নতুন করে তৈরি করলেন, যেমন প্রবাসীদের যে রেমিটেন্স সেক্টর, তারপর হচ্ছে বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্টস, এই দুইটা সেক্টর ছাড়া বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে বিগত এই যে 40 বছরে আর কোনো নতুন সেক্টর তৈরি হয়নি। বাংলাদেশের যে অর্থনৈতিক যে সেক্টরগুলো আছে, নতুন করে কোনো অর্থনৈতিক সেক্টর তৈরি হচ্ছে না। আমাদের যে কর্মসংস্থান, সেগুলোর অবস্থা খুবই খারাপ। কর্মসংস্থান দিন দিন কমে যাচ্ছে, বেকারত্বের সমস্যা বেড়ে যাচ্ছে। তো আমাদের অর্থনৈতিক মুক্তিটা ওভাবে হয়নি। এর কারণ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাটা কখনোই আসলে ভালো হয়নি। বাংলাদেশের কয়েকবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এরপরই হোসেন শহীদ এরশাদ তিনি হচ্ছে বাংলাদেশের যে স্বৈরশাসন প্রবর্তন করছেন, এবার বাংলাদেশে লক্ষ্যের জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। লক্ষ্যের জায়গায় এখন আমরা পৌঁছাতে
জি, যেমনটা বলছিলেন এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসলে যে লক্ষ্য নিয়ে ৭১-এর মহান স্বাধীনতার যুদ্ধ হয়েছে সেটির জায়গায় এখনো আমরা অনেক পিছিয়ে আছি, এমনটাই তাদের দাবি। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। রিয়াজ ভাই, এই যে বলছিলেন যে যেই লক্ষ্য নিয়ে বৈষম্যের থেকে মুক্তির জন্য যে লড়াই হয়েছিল, সেই লড়াই থেকে যে মুক্তি, সেই বৈষম্যের মুক্তি এখনো আমরা পাচ্ছি না। সাধারণ মানুষ বলছে, ছাত্ররা বলছে, এটা কেন হয়নি, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো আলোচনায়, আপনারা আমাদের সাথেই থাকবেন। বিশেষ বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি আবারও। আমাদের সাথে আছেন মাহমুদ হাসান খান বাবু, সভাপতি বিজিএমই, এবং ডক্টর মাসরুর রিয়াজ। আপনাকে আবারও যে প্রশ্নটি শেষ বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি করছিলাম, যে অর্থনৈতিক মুক্তি না মেলার পেছনে আসলে মূল কারণগুলো কি? এখানে রাজনীতি বা আমাদের অর্থনৈতিক পলিসিতে কি আসলে সমস্যা? মানে বৈষম্যের জায়গাটা দিন দিন বেড়েছে, মানুষের অর্থনৈতিক মুক্তি মিলছে না, দারিদ্রতা আমরা দেখছি সময়ে সময়ে বেড়ে যায়। তো এই যে পরিস্থিতিটা হচ্ছে, মানে ৫৪ বছরেও কি একটা ম্যাচিওর ইকোনমিতে আমরা পৌঁছাতে না পারার পেছনে দায় কার? দেখেন, অর্থনৈতিক মুক্তি একেবারে হয় নাই আমি সেটা বলবো না, আমি ওখান থেকে একটু শুরু করি। এই এগেইন ৭৮-৭৯ সালে আমরা রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি বা রাষ্ট্রীয়করণের যে ধারাটা শুরু হয়েছিল, যেটা একটা ডিজাস্টার ছিল আমাদের ধরেন অর্থনীতির ভিত্তি দ্বারা করানো সম্প্রসারণ, টেকসই কর্মসংস্থান তৈরি, বিনিয়োগ আনা, সেটার জন্য একটা খুবই ক্ষতিকর একটা ফেজ ছিল। সেটা থেকে যখন ৭৮-৭৯-তে আমরা তৎকালীন সরকারের সিদ্ধান্তে আমরা মার্কেট ওরিয়েন্টেড বা বেসরকারি খাত নির্ভর উন্মুক্ত অর্থনীতিতে গেলাম, তার ভিত্তিতে আপনি যদি দেখেন বাংলাদেশের এন্টারপ্রেনর ক্লাস বেড়েছে। যেখানে একটা গার্মেন্ট সেক্টর এক্সপোর্টে ছিল না ৭৮ বা ৭৯ পর্যন্ত, আমাদের বাবু ভাই তো আছেন এখানে, বিজেপির প্রেসিডেন্ট মহোদয়, সেখানে আমাদের প্রায় একটা পর্যায়ে ৪,৫০০ এক্সপোর্টে বোধহয় বাবু ভাই আমরা গিয়েছিলাম, ৪,৫০০ এক্সপোর্টার, বড় এন্টারপ্রেনর ক্লাস। আমাদের টোটাল যদি এন্টারপ্রাইজ এক্সপোর্ট বাদেও যদি দেখি, সেটা বেশ কয়েক লক্ষ এন্টারপ্রাইজে আমরা পৌঁছিয়েছি। আমাদের মানে আনএমপ্লয়মেন্ট রিসেন্টলি অনেক বাড়ছে, কিন্তু ৭০-এর দশকে যা ছিল সেখান থেকে কিন্তু আমরা যে উন্নয়নটা করেছি, দারিদ্রতা কমেছে, এটার মূল মানে পন্থাটাই ছিল আমাদের প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল ম্যানুফ্যাকচারিংয়ে, আমাদের রুরাল ইকোনমিতে, আমাদের সার্ভিস সেক্টরে। তো এবং তার মাধ্যমে কিন্তু ৮০% লোক দারিদ্র সীমার নিচে ছিল ৭২ সালে, সেখান থেকে ২২%-এ আমরা পৌঁছালাম। তো সেখানে কিন্তু কিছু মুক্তি এবং এম্পাওয়ারমেন্ট এসছে, কিন্তু সেটার গতিটা গত কয়েক বছর ধরে বিপরীত দিকে মুভ করছে। আমি সেটাই জানতে চাচ্ছি যে এটা কমেছে, এটা অবশ্যই মানে একটি দেশ যখন সামনের দিকে যত আগাচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে, সেটি হচ্ছে, কিন্তু আমরা এমন একটি জায়গায় কেন পৌঁছাতে পারলাম না যেখানে একটা বাইরের ইন্টারনাল বা এক্সটার্নাল শক আসলেই আমরা খুব মানে নড়বড়ে পরিস্থিতিতে পড়ে যাচ্ছি? এই যে অর্থনীতির ভিত্তিটা মজবুত হলো না কেন? আচ্ছা, সেটার বলি আমি। আমাদের তার সাথে বৈষম্য আবার বেড়েছে। আমাদের সাউথ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় আমাদের গ্রোথটা অনেক ইনক্লুসিভ ছিল, কিন্তু আমাদের দেশে গত কয়েক বছরে যদি দেখি বৈষম্য আবার বাড়ছে। আপনি যদি দেখেন, যেটা মূলত বৈষম্যটা মেজার করা হয় গিনি সূচক দিয়ে, সেখানে আমরা 50-এর উপরে চলে গেছি এখন, সেটা বাড়ছে। আর যদি অ্যাসেট সম্পদের বৈষম্য দেখেন, এটা হলো আয়ের বৈষম্য বা সম্পদের বৈষম্যে গিনির পরিমাণ প্রায় 80% সূচকটা, সেটা অত্যন্ত বৈষম্যমূলক এবং কিন্তু এটা ঊর্ধ্বমুখী গত 10-11 বছর ধরে। সুতরাং এই বৈষম্য বাড়ছে কেন? আপনার প্রশ্ন যে কোনো শক আসলে আমরা কেন বিচলিত হয়ে পড়ি বা আমাদের সেটা মেজার করার বা সেটাকে মানে অ্যাড্রেস করার মতো ক্ষমতা কেন কম, এটার কারণ হলো আমরা মানে আমাদের যে উন্নয়ন তার সাথে তাল মিলিয়ে আমাদের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের যে আইনি ভিত্তি, আমাদের যে ডাইভার্সিফিকেশন, এবং এই ডাইভার্সিফিকেশন বলতে আমি শুধু এক্সপোর্টে বোঝাচ্ছি না, এটা আমাদের আভ্যন্তরীণ অর্থনীতিতে, আমাদের রেভিনিউর সোর্সে, আমাদের ধরেন যে রেভিনিউ কোথা থেকে, আমাদের এই মুহূর্তে প্রায় 68% পরোক্ষ কর থেকে আমরা আসে, প্রত্যক্ষ কর থেকে কম। মানে এগুলো সব মিলিয়ে
আমাদের যে পরিমাণ নজর দেওয়া দরকার ছিল পলিসি মানে নীতির দিক থেকে, যে পরিমাণ সম্পদ বা ইনভেস্টমেন্ট করা উচিত ছিল সেই সব জায়গায়, সেগুলো আমরা করিনি। এবং তার সাথে কিছু আমি বলবো যে উল্টো পথে হাঁটার নীতি এগেইন 16-17 পর থেকে খুব যে আমরা আসবো আসলে সামনের দিনে এই জায়গাটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো। ভাই আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই মুহূর্তে কর্মসংস্থান একটি বড় মাথা ব্যথার কারণ আমাদের। আমরা বিভিন্ন গবেষণায় দেখছি যে দারিদ্রতা বাড়ছে, যেটি একটা সময় ধরে আমরা দেখছিলাম যে বেশ কমে আসছিল। সেই জায়গাতে বিনিয়োগ না আসাটা একটা বড় কারণ, যে বিনিয়োগটা আসলে আপনাদের দিক থেকে আসবে। এই বিনিয়োগ না আসার পেছনে এই মুহূর্তে আপনারা সবচেয়ে সমস্যা কোনটা ফেস করছেন? দেখেন, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দ্বিতীয় যে বিষয়টা এসছে যে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন, যে আপনার ঋণ খেলাপির যে ডেফিনেশনটা হঠাৎ করে চেঞ্জ করে ফেলা হলো 9 মাস থেকে 6 মাস, 6 মাস থেকে 3 মাস, অর্থাৎ আপনার ব্যাংকের ইনস্টলমেন্ট যদি 3টা পর শেষ হয়ে যায় অথবা কোয়ার্টারলি যদি একটা আপনি দিতে না পারেন তাহলে আপনি ঋণ খেলাপির সংজ্ঞায় পড়ে যাবেন। এক্ষেত্রে হলো কি যে ক্যাশ ফ্লোতে আপনার ঘাটতি পড়লো। 3 নম্বর হচ্ছে বিগত শেষের কয় বছর বলবো আমি, 7 বছর বা 8 বছর বলবো, সেটা হয়েছিল আপনার লুটপাটের অর্থনীতি। আমরা বিশেষ করে আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, দুইটা জিনিস মিক্স আপ অনেক সময় হয়ে যায়, হয়তো আপনাদের অজান্তে হয়। একটা হচ্ছে ঋণ খেলাপি, আরটা হচ্ছে লুটপাট। বিজনেস করলে, ইন্ডাস্ট্রি পরিচালনা করলে যে রেশনাল একটা ঋণ খেলাপি হবেই, পৃথিবীব্যাপী এটা আছে, হ্যাঁ, সেটাকে রেঞ্জ ধরা হয় 5%, 6%, 8%, সর্বোচ্চ 10%। এখন আপনার হলো এনপিএল যেটা হয়েছে 35-এর উপরে, তারপরে সরকার কখনো আলাদা করে না, যে কারণে আসলে আলাদা করার তো আপনার একটা ভিত্তি লাগবে, কোনটা রিয়েলি ব্যাংক মানে ঋণ খেলাপি আর কোনটা হলো আপনার ইচ্ছাকৃতটা আপনাকে ডিফাইন করা খুব কঠিন, বাট অসম্ভব না। কেন? একজন মানুষের যদি ঋণ খেলাপি থাকে, অ্যাট দ্য সেম টাইম তার যদি ফিজিক্যাল অ্যাসেট থাকে ওনার সন্তানের এবং ওনার ফ্যামিলির, তাহলে ধরে নিতে হবে উনি ইচ্ছাকৃত ঋণ খেলাপি। ওনার অ্যাসেট আছে প্রচুর, কিন্তু উনি ব্যাংকের টাকা দিচ্ছেন না, উনি ঋণ খেলাপি, কিন্তু অন্য একটা ব্যাংকের উনি ডিরেক্টর। এটা কিভাবে সম্ভব? তো ওটা হচ্ছে ইচ্ছাকৃত, মানে আমি একটা সোজা সংজ্ঞা বললাম, বা এটা তো আর কোনো দাড়িপাল্লা নাই যে মাপতে পারবেন আপনি। আর সেকেন্ড হচ্ছে যে রিয়েলি যারা ঋণ খেলাপি, সে এখন নতুন করে যে বিনিয়োগ হচ্ছে না, এটার একটা কারণ হলো, অন্যতম প্রধান কারণ। আর দ্বিতীয় হচ্ছে আপনার যে এই যে একটু আগে রিয়াজ ভাই বললেন, আমরা এক কেন্দ্রিক হয়ে গেছি এক্সপোর্টের ক্ষেত্রে, সবাই মিলে আরএমজি। আর যদি লোকাল বিজনেসের কথা বলি তাহলে হয় কি, একজন একটা ভালো করছে সবাই মিলে ওইটার কিন্তু মানে রাইট স্ট্যাটিস্টিক্স নাই। সে ফর এক্সাম্পল আপনি একটা সিমেন্ট ফ্যাক্টরি করবেন, আমি ভালো করছি, আপনি আমার দেখে দিয়ে করে ফেলেন, আপনার কাছে কোনো ডাটা নাই, বা আপনি ওই ডাটার ধার যাচ্ছেন না, আপনি ব্যাংকে যাচ্ছেন, ব্যাংক ওইভাবে অ্যাসেস করছে না, দিয়ে যাচ্ছে। এতে করে কিন্তু একটা বড় অংশ কিন্তু আপনার দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, এই যে দুর্বল, এখন এটার কারণে যে এখন যে নতুন করে বিনিয়োগ হচ্ছে না, সবাই ইকুইটি টান পড়ছে। 3 নম্বর বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সেক্টরে একটা শৃঙ্খলা আসার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যে না, ব্যাংকের টাকা মানে আমার টাকা, বিষয়টা এমন না। ঠিক আছে, ব্যাংকের টাকা নিলে পরিশোধ করতে হবে, আসলে পরিশোধ করতে হবে, এবং এটা যে ইন্টারেস্ট বা যেটা ন্যায্য ব্যাংকের ওটাও দিতে হবে। সো এই সবগুলো বিষয় একসাথে এসছে। তবে আমরা আশাবাদী যে এইটার সাথে জড়িত হইল আপনার আগামী দিনে যে নির্বাচনটা হবে, নির্বাচনটা যদি ভালো হয় তাহলে আমরা আশাবাদী যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তবে আমরা কখনোই চাই না আবার এই লুটপাটের অর্থনীতি চালু হোক। সেই প্রশ্ন আপনার কাছে আসবে, আমরা বিরতির পর আবারও আসছি আপনার কাছে। দর্শক, আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন আজকের বিশেষ বিজনেস আওয়ার। আমি আবারও বাবা ভাই আপনার কাছে যেতে চাই যে এই যে কর্মসংস্থানের জায়গাটা বলছেন যে সেটিতে এখন এই মুহূর্তে সবচেয়ে দুশ্চিন্তার কারণ আপনি তো বিজেএম এর সভাপতি, পাশাপাশি আপনি একটি রাজনৈতিক দলেরও প্রতিনিধিত্ব করছেন। আপনি চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচন করবেন, এবার আমরা মনোনয়ন পেয়েছেন। আপনারা নির্বাচিত হলে এই যে সমস্যাগুলো আছে, মানে আগামী 5 বছর পর গিয়ে কি আমরা আসলে বলতে পারবো যে বাংলাদেশের অর্থনীতিতে বৈষম্য দূর হয়েছে, একটি শক্ত অবস্থানে দাঁড়িয়েছে, অথবা এমন একটি অর্থনীতি আমরা ভিত তৈরি করতে পারবো যেটি হয়তো সাস্টেনেবল হবে? সেই জায়গাটা থেকে আমরা বলতে পারবো এই ধরনের কোনো কর্মপরিকল্পনা কি আপনারা দলের মধ্য থেকে করছেন? ধন্যবাদ। আমি তো আজকে এখানে এসেছি বিজেপি সভাপতি পরিচয়ে। হ্যাঁ, আমি চুয়াডাঙ্গা থেকে নির্বাচন করছি, চুয়াডাঙ্গা 2 থেকে। এবং চুয়াডাঙ্গা এমন একটা অঞ্চল, এটা
আপনি না গেলে বুঝবেন না। ছোট্ট একটা জেলা, খুব ভাইব্রেন্ট, বিশেষ করে আমাদের এলাকাটায়। এখানে কিন্তু প্রথাগত যেসব ফসল, এই যে ধান, পাট, ইক্ষু, এগুলোর চেয়ে বেশি হয় হলো ফল, যেমন পেয়ারা, মাল্টা, ড্রাগন, স্ট্রবেরি এবং হলো আপনার এরপর আপেলের চিন্তা করা হচ্ছে। হ্যাঁ, সো এদের যে ইনোভেশন, এইটা একটা ভিন্ন। তো আমি আপনার প্রশ্নের উত্তরে যদি আসি, সেটা হচ্ছে এই দেখেন যে আমাদের দলের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোে বলা হয়েছে যে 1.5 বছরে 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। খুবই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা, কিন্তু আমি মনে করি না অসম্ভব। হয়তো 1.5 বছরের জায়গায় 2 বছর লাগতে পারে। সেক্ষেত্রে পোশাক শিল্পের যে ভূমিকা, এটা রাখতে হবে। এর বাইরে আমাদেরকে এক্সপোর্টটা ডাইভার্সিফাই করতে হবে। খালি পোশাক শিল্পের উপরে নির্ভরশীলতা, ডাইভার্সিফিকেশনের কথা আমরা যুগ যুগ বছর ধরে শুনছি, হচ্ছে না তো। আপনারাই তো করার কথা, আপনাদের দিক থেকে ইভেন পোশাক খাতেও ডাইভার্সিফিকেশন হচ্ছে না। পোশাক খাতে ডাইভার্সিফিকেশন হচ্ছে না একেবারে বলা যাবে না, হচ্ছে, কিন্তু যে মাত্রায় হওয়ার কথা ছিল ওই মাত্রায় হচ্ছে না। এখানে হয় কি, নতুন কিছু নিয়ে যখন আসবেন তখন আপনার রিস্ক ফ্যাক্টরটা বাড়বে, আর রিস্ক ফ্যাক্টর যখন বাড়ে তখন সাম সর্ট অফ প্রোটেকশন দরকার। আই এম নট টকিং অ্যাবাউট ইনসেন্টিভ, একটা প্রোটেকশন দরকার, যে আপনার হলো এই ট্যারিফ রিলেটেড ইস্যুতে সেই জায়গাটাও পেতে গেলে কিন্তু অনেক কাঠখড় হলো পোহাতে হয়। যেমন আমরা ম্যানমেড ফাইবারের কথা বলছিলাম, কিন্তু ম্যানমেড ফাইবারের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আপনার এই ফিলামেন্টটা লোকালি প্রডিউস করতে হবে, নট ফাইবার। তো ফিলামেন্ট যদি লোকালি প্রডিউস করতে হয় তাহলে আপনাকে লাগবে হলো এনার্জি সাপোর্ট, যেটা এখন নাই। আর ফিলামেন্ট যদি আপনি লোকাল, ফিলামেন্টটা পলিস্টার হতে পারে, নাইলন হতে পারে, সেটা যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে আপনি চায়না, ইন্ডিয়া, ভিয়েতনামের সাথে কম্পিট করতে পারবো না, বিকজ অফ লিড টাইম। কারণ এই ফিলামেন্টটা আপনার ঘরে থাকতে হবে, এটার ভ্যারিয়েশন প্রচুর, এখানে এত অল্প সময়ে ব্যাখ্যা করা খুব কঠিন। বিষয়টা যেটা বললেন যে কর্মসংস্থান, রাষ্ট্রের প্রধান কাজ কি? রাষ্ট্রের প্রধান কাজ কিন্তু কর্মসংস্থান তৈরি করা। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সরকারি উদ্যোগে যেসব শিল্প কারখানাগুলো এখনও আছে, টিম করে চলছে, তারা সেক্ষেত্রে সফল হইতে পারে না। তাহলে বেসরকারি খাতের মধ্যে শুধুমাত্র আরএমজির উপর নির্ভরশীলতা, এটা ঠিক হবে না। একটা দেশের একটা অর্থনীতি একটা নির্দিষ্ট মাত্র সেক্টরের উপর নির্ভরশীলতা ঠিক না। এখানে আমাদের জন্য বড় পটেনশিয়াল আছে। আমরা বলবো লেদার, আপনার হলো ফুটওয়্যার মানেই লেদার না, কিন্তু এখন কিন্তু ফুটওয়্যার লেদারের থেকে চলে গেছে হলো ফ্যাব্রিক বা অন্য আর্টিফিশিয়াল প্রোডাক্টে, ইলেকট্রনিক্স, তারপর ফার্নিচার, ফার্মাসিউটিক্যাল। তো এইগুলোর ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে পলিসি সাপোর্ট দিতে হবে। আমি আমার ফার্মাসিউটিক্যালে যেসব বন্ধুরা আছে তারা তো খুব ফ্রাস্ট্রেটেড। একটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েটেড হয়ে যাওয়ার পরে যে প্যাটেন্ট রাইট, ওইটা। 2 নম্বর হচ্ছে এনাদের প্রাইসটা কন্ট্রোল করা হয়। আজ থেকে 10 বছর আগে যে ওষুধের দাম আছে এখন ওই জায়গায় রাখা আছে। আপনি যদি পলিসি সাপোর্ট, যদি নতুন সরকার যারা আসবেন তাদের পলিসিটা যদি বাস্তবমুখী হয়, যারা আমরা গ্রাউন্ডে কাজ করি, আমাদের মতামত নেওয়া হয়, আমলাতন্ত্রে যারা আছেন ব্যুরোক্রেসি, ওনারা এটা নিয়ে কাজ করবেন এবং পলিটিশিয়ান যারা আছেন, এই 3 পক্ষ মিলে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের আমার দৃষ্টিতে, আমি ছোট মানুষ, অল্প বুঝি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেসব পলিসিগুলো নেওয়া হয়, সেই পলিসির যাদের জন্য নেওয়া হয় তাদের সাথে কখনোই আলোচনা করা হয় না। সেই জন্যই সেই পলিসিগুলো কাগজে কলমে থাকে এবং প্র্যাকটিক্যালি যে ওটা ইমপ্লিমেন্ট করা কঠিন হয়ে যায়। এটা আপনারা আসলে এই অবস্থার পরিবর্তন হবে, মানে বিএনপি যদি ক্ষমতায় আসে? হইতে হবে, এটা হতে হবে। এখানে কিন্তু যাদেরকে নিয়ে পলিসি করবেন, বিষয়টা এমন না যে তাদের স্বার্থে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তাদের স্বার্থে করতে। পলিসিটা হবে বাস্তবমুখী, এবং যদি জনগণের ইচ্ছায় বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই এই পলিসিগুলো বাস্তবমুখী হইতে হবে। নাহলে এই পরিণতি এরকমই হবে, ওই যে স্লোগান থাকবে 1.5 কোটি কর্মসংস্থান, কাগজে কলমে থাকবে। কাগজে কলমে থাকুক আমরা চাই না। আমরা শেষের দিকে চলে আসছি। জনাব রিয়াজ, এই যে 1.5 কোটি কর্মসংস্থানের যে 1 কোটি কর্মসংস্থানের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং সামনের দিনে যেই আমরা আসলেই তো সংকটের মধ্যে আছি, সেখান থেকে একটি ভালো জায়গায় পৌঁছানোর জন্য আগামী সরকারকেই তো দায়িত্বটা নিতে হবে, রাজনৈতিক সরকারকে। সেই জায়গায় মূল করণীয় জায়গাগুলো কি থাকবে? আমি বলি, অর্থনৈতিক ব্যবস্থাপনায় 7টা বড় পিলার সরকারকে, সামগ্রিক দেশের অর্থনীতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধিকে ফেরত আনা, কর্মসংস্থান, তার জন্য এই একেবারে একটার সাথে আরেকটার ওতপ্রোত সম্পর্ক, 7টা এই ধরনের পিলার আছে। আমি প্রথমে বলবো আমাদের সামষ্টিক অর্থনীতি গত 15 মাসে যেই, তার আগ পর্যন্ত 5ই অগস্ট পর্যন্ত এটা প্রতি মাসে এটার অবনতি হচ্ছিল, সেই জায়গাটা থেকে একটা মোটামুটি স্থিতিশীল জায়গায় এসছে, কিন্তু এখনো শক্তিশালী জায়গায় আমরা যেতে পারিনি। সো আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফরেন কারেন্সি ভ্যালু, ইনফ্লেশন,
এই তিনটা জায়গায় আমাদের সর্বোচ্চ স্থিতিশীলতা এবং শক্তি অর্জন করতে হবে। এক, দ্বিতীয় হলো আমাদের যে পাবলিক ফাইন্যান্স, যেটা রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনার সাথে জড়িত, ফিসক্যাল ডিসিপ্লিন সেটা দুর্বল হয়ে গেছে। ডেট আমাদের ঋণে আমাদের জর্জরিত। ঋণ আমাদের সবসময় লাগবে, প্রতিটা দেশেরই লাগে, কিন্তু এক্সেসিভ ঋণ নেওয়া হয়ে গেছে গত কয়েকটা বছরে। সুতরাং সেখানে আমাদের যে ডেট রিপেমেন্ট ক্যাপাসিটি ডোমেস্টিক এবং ফরেন দুটো মিলে আমাদের কিন্তু একটা মানে বেশ প্রেশার ক্রিয়েট হয়েছে। সেই জায়গাটাকে আমাদের স্টেবিলাইজ করতে হবে এবং এটার সাথেই সম্পর্কযুক্ত যে আমাদের রাজস্ব অত্যন্ত দুর্বল হিস্টোরিক্যালি। এটা গত 5-7 বছরের বিষয় না, 20-25 বছরের বিষয় অন্তত। সেই রাজস্ব আহরণ সেটা শক্তিশালী করার জন্য আইনি নীতিগত ক্যাপাসিটি অটোমেশন সেই জায়গাটা আনতে হবে। এটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো বিনিয়োগ পরিবেশের মানে ইমিডিয়েট এবং মানে কম্প্রিহেন্সিভ রিফর্মে যেতে হবে। সেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, পলিসির ইমপ্লিমেন্টেশন আছে। বাবু ভাই একটু আগে বলছিলেন ভালো পলিসি কাগজে থাকে, এনফোর্সমেন্টে যে হয় না। আচ্ছা, 4 নম্বর হলো এক্সপোর্ট। আমার সেখানে আরএমজি কে শক্তিশালী করতে হবে, আর নতুন 3টা থেকে 4টা সেক্টর ডাইভার্সিফিকেশন। 5 নাম্বার আমার এনার্জি। একটু আগে বাবু ভাই বলছিল যে ইভেন ম্যানমেড ফাইবার, যেটা ছাড়া আরএমজি কে 100 বিলিয়নে যাওয়া ডিফিকাল্ট, এনার্জি আমরা বেশ ভালনারেবল অবস্থায় আছি। আমরা ফাইনালি ব্যাংকিং সেক্টরে, যেটি আসলে অলরেডি রিফর্ম চলছে। অনেক ধন্যবাদ ডক্টর মাসুদ রিয়াজ, অনেক ধন্যবাদ মাহমুদ হাসান খান বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, বিজয়ের আজকের দিনে আপনারা আমাদের সাথে ছিলেন। আবারও আপনাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।